রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রেখে লাভের হিসাব করছে বাংলাদেশি বিমান। যথার্থতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের, পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রীর। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট। জ্বালানি তেল সহ প্রয়োজনীয় পণ্য পরিবহন বন্ধ। 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ প্রকাশনা জগতে। নির্ধারিত সময় বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কর্মী সংকট থাকায় কিছুটা শঙ্কায় প্রকাশকরা। কার্যক্রম শুরুর 2 মাসের মধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। যাত্রী সেবা নিশ্চিতে দ্রুত নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। এবং নাব্য সংকট, পর্যাপ্ত জেটি আর শেডের অভাবে বিপর্যয়ের মুখে উত্তরাঞ্চলের বাঘাবাড়ী নৌবন্দর। নষ্ট হচ্ছে সার, ব্যাহত হচ্ছে তেল সরবরাহ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। গত 2 বছরে বাংলাদেশের বিমান প্রায় 600 কোটি টাকা লাভ করেছে। সংস্থাটি এমন দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন এর সুফল এখনই ভোগ করতে পারবে না তারা। কারণ রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রয়েছে বিমানের, যার হিসাব না করেই লাভের অঙ্ক কষছে বাংলাদেশ বিমান। এই অবস্থায় বিমানকে আরও যুগোপযোগী করতে আধুনিকায়ন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। কর্পোরেশন আমলের একের পর এক লোকসানের মুখে ব্যবস্থাপনায় পরিবর্তনের বৈধতা দিয়ে 2007 সালে বাংলাদেশ বিমানকে সরকারি মালিকানাধীন কোম্পানি হিসেবে ঘোষণা করে সরকার। এরপর প্রথম 2 বছর লাভ করলেও শ্রমিক অসন্তোষ সহ নানা সমস্যায় 2009-10 অর্থ বছর থেকে আবারও লোকসান দিতে থাকে প্রতিষ্ঠানটি। বিমান কর্মকর্তারা বলছেন একটানা 5 বছর লোকসান গোনার পর আশার আলো দেখতে শুরু করেছেন তারা। তাদের হিসাব অনুযায়ী সব খরচ খরচা বাদ দিয়ে 2014-15 অর্থ বছরে বিমান নেট মুনাফা করেছে প্রায় 324 কোটি টাকা। পরের বছর কিছুটা কমলেও বজায় রয়েছে লাভের ধারাবাহিকতা। চলতি অর্থ বছরেও লাভের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা। বিগত 2 বছর ধরে বিমান ধারাবাহিকভাবে মুনাফা করছে। যাত্রী পরিবহনের সংখ্যাও আমাদের বেড়েছে। পরিচালনা পর্ষদ তাদের সঠিক দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনার কাজ করে যাচ্ছেন এবং আমরা আশা করছি চলতি অর্থ বছর 2016 এবং 17 অর্থ বছরে এই মুনাফার ধারা অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আর কখনোই যেন মুখ থুবড়ে না পড়ে, সেজন্য এর আধুনিকায়ন সহ বিমানের সার্বিক ব্যবস্থাপনায় নানা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। একটা আশাব্যঞ্জক অবস্থা তৈরি হয়েছে। আর বিমানের এই লাভের ধারাটা রাখার জন্য আরো কিছু একাপ যোগ করে ফ্লিট থেকে বাড়ানোর ব্যবস্থা আমরা করব। তাদের যে রেভিনিউ সিস্টেম যেটা রয়েছে সেটাকে মডার্নাইজ করা হয়েছে, ডিজিটালাইজ করা হয়েছে। বাৎসরিক হিসেবে লাভজনক দাবি করা হলেও রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে বিশাল দায় দেনা রয়েছে বিমানের। তাই লাভের হিসাবের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। একটা এয়ারলাইনের অপারেটিং কস্টের 30 to 35% কস্টই হচ্ছে ফুয়েল কনজাম্পশন এবং অন্যান্য সিভিল এভিয়েশন আর আদার চার্জেস মিলে আরও কিন্তু অলমোস্ট কিন্তু 50% সেটা বাদ দিয়ে যদি লাভ হিসাব করা যায় তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। বিমান যদি এই জিনিসটা ক্লিয়ার করে বলতো যে না আমরা সবকিছু আমাদের দেনা পাওনা যা আছে মিটিয়েই আমাদের এই লাভটা হচ্ছে, তাহলে আমরা সবাই তার বিমানকে সাধুবাদ জানাবো। গত কয়েক বছরে ছোট বড় মিলিয়ে বিমানের বহরে 6টি নতুন বিমান যুক্ত হয়েছে, যার সবগুলোই কেনা হয়েছে ঋণ চুক্তির ভিত্তিতে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম শুরুর 2 মাসের মাথায় ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। এর আগে বিআরটিএ সহ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই কার্যক্রম শুরু করায় বিতর্কের জন্ম দেয় সংস্থাটি। চালক ও যাত্রী উভয়ের কাছেই জনপ্রিয় হওয়ায় নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নীতিমালা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ। ঠিক আছে স্যার, আপনি ওয়েট করেন, আমি আসতেছি স্যার। আমার তো 10 মিনিট সময় লাগবে। এভাবেই মোবাইলের অ্যাপসে অন্য প্রান্ত থেকে কল করা যাত্রীকে গন্তব্যে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন এই চালক। গত বছর 22 নভেম্বর চালুর পর থেকেই নিজের প্রাইভেট কারটিকে উবারে নিবন্ধন করে ভালোই উপার্জন করছেন তিনি। চুক্তিভিত্তিক দিনব্যাপী ভাড়ার চেয়ে উবার চালিয়ে বেশি লাভ হচ্ছে বলে জানিয়েছেন আরো অনেক চালক। আমাদের বেকারত্ব দূর হয়েছে এবং সবাই খুশি। সোজা কথা, যাত্রী যারা আছে সবাই স্বাগতম জানাচ্ছে। আর কি কোনো অন্য যাত্রীও করতে পারবে না, ড্রাইভারও করতে পারবে না। এর জন্য যে ড্রাইভারের ওখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি আছে, ড্রাইভার পাসপোর্ট সাইজের ছবি আছে, লাইসেন্স আছে।
তবে সম্প্রতি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় উবার। আগে কিলোমিটার প্রতি 18 টাকা থাকলেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে 21 টাকা। বেস ভাড়া থাকছে আগের মতোই 50 টাকা, আর যাত্রা বিরতিতে গুনতে হবে 50 টাকা। 20% বাড়বে বলছে। আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে ইফ আই গেট দ্য সেম সার্ভিস, এরকম ভালো সার্ভিস আমি প্রস্তুত দিতে, কমফোর্টের জন্য। কিন্তু যদি বাড়তেই থাকে দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট। উবার মাঝে মাঝে নতুন আইন তৈরির জানান দিলেও কল ধরার ক্ষেত্রে বিড়ম্বনার কথা জানান ড্রাইভারেরা। নিয়ম হলো আমাদের কল করা, কিন্তু ওই কলটা করতে গেলে দেখা যায় আমাদের ওই গাড়িটা সাইড করতে, কারণ নাম্বার আমি গাড়ি চালানো অবস্থা তার নাম্বার বাইক করা সম্ভব না। তখন তো আমি গাড়িটাও সাইড করতে পারতেছি না। এক জায়গায় বামে আমি সাইড করবো রাস্তার সাইডে, ওই জায়গায় সার্জেন্ট আমাকে ধরবে। আইনের কাঠামোর মধ্যে আনতে পারলে যখন তখন চাইলেই ভাড়া বাড়াতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্যাক্সি ক্যাবগুলো যদি কম দামে চলে আসে এবং উবারের সমপরিমাণ রেটের মধ্যে আসে, এবং তারা যদি চায় যে আমরা উবারের অ্যাপের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই, আই এম শিওর উবার উইল ওয়েলকাম দেন। সরকার মনে করে যে না, একটা আইন করা দরকার। আমরা এবং আমি শিওর উবারও প্রস্তুত আছে যে হ্যাঁ, আইন করে হলেও এই সার্ভিসটাকে চালু রাখা উচিত। উবারের কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া না গেলেও আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ। আমরা তো তাদের ঠিকানাই জানি না, আমরা নিজে থেকে তো তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছি, তাদের তো কোনো হোয়ার অ্যাবাউটে আমাদের জানা। এটা কতটা এর সাথে জনগণের মঙ্গল নিহিত আছে, এটা কতটা জনগণ সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এগুলো অবশ্যই আমরা ইতিবাচকভাবে এটা দেখবো। আমরা যাত্রীবান্ধব হওয়ায় ভাড়া আর না বাড়াতে উবারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 25শে মার্চ 1971 সাল, ওই দিন কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের নির্ভীক দেশপ্রেমিক পুলিশ সদস্যগণ। মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের এই আত্মত্যাগ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক আমাদের বাংলাদেশ পুলিশ। আভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে পুলিশের প্রতিটি সদস্য। জঙ্গিবাদের মূলোৎপাটনে 2016 সালে বাংলাদেশ পুলিশ কার্যকরী পদক্ষেপ দেশকে বড় ধরনের নাশকতা ও অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে। পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলা করে জনমনে আস্থা ও নিরাপত্তা বোধ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা বহির্বিশ্বেও আজ প্রশংসিত। দেশ ও জনগণের প্রতি গভীর দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে 2013 সাল থেকে 2013, 14, 15 পর্যন্ত 21 জন বীর পুলিশ সদস্য এই জঙ্গিবাদ, সন্ত্রাস এবং বিএনপি জামাত জোটের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যে জীবন দিয়েছেন, তাদের এই মহান আত্মত্যাগ দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সাথে ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2013 সালের ফেব্রুয়ারি মাস হতে গণতন্ত্র বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জনবিচ্ছিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপি, জামাত, শিবির চক্র দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালায়। তারা হরতাল, অবরোধের নামে ধ্বংসাত্মক এবং নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়। বিশেষ করে পেট্রোল বোমা মেরে মেরে মানুষকে হত্যা করা, জীবন্ত মানুষগুলি হত্যা করা, মানুষকে জ্বালাও পোড়াও এবং নিরীহ মানুষের উপর আক্রমণ, সাধারণ মানুষ যারা চলাফেরা করত তাদের উপরে আক্রমণ, বৃক্ষ কেটে ফেলা, গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা, নানা ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম এবং স্কুল থেকে শুরু করে সরকারি অফিসে আগুন দেওয়া, এভাবে পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, পুলিশকে পুড়িয়ে মারা, নানা ধরনের অপকর্ম তারা করে যাচ্ছিল। সেই সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রমের ক্ষেত্রে পুলিশ যে সাহসী ভূমিকা নিয়েছে এবং তাদের সমস্ত অপকর্ম রুখে দাঁড়িয়েছিল, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রতিটি পুলিশ সদস্যকে যারা সেই দিন সাহসী ভূমিকা গ্রহণ করেছিলেন। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে বিগত 10ম জাতীয় সংসদ নির্বাচন সহ 4র্থ উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন ও দেশব্যাপী পৌরসভা ও সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং জেলা পরিষদ নির্বাচন, প্রতিটি নির্বাচনে পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতা
পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের ভোটের অধিকার রক্ষা করেছেন, সুষ্ঠুভাবে নির্বাচনগুলি অনুষ্ঠিত করতে সহায়তা করেছেন। সেজন্য আবারও আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সুধীবৃন্দ, বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে আজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুর্ভাগ্য হলো যে মাঝে মাঝে আমরা দেখি কিছু দেশি বিদেশি চক্র নানাভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে তারা ঠেলে দিচ্ছে। ধর্মের অপব্যাখ্যা করে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সহিংস আক্রমণের মাধ্যমে মানুষ হত্যার মতো বর্বরোচিত কর্মকাণ্ডে প্ররোচিত করছে অথবা আত্মঘাতী হচ্ছে। আর সন্ত্রাস ও জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশে না, এটা এখন একটা বৈশ্বিক চ্যালেঞ্জ যা আমাদের উন্নয়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি হলি আর্টিজান ও শোলাকিয়া জঙ্গি হামলা মোকাবেলায় 4 জন পুলিশ সদস্য আত্মোৎসর্গ করেছেন। নির্ভীক এই 4 পুলিশ সদস্যের আত্মত্যাগের বিনিময়ে অসংখ্য প্রাণে রক্ষা পেয়েছে। সম্প্রতি আশুলিয়া, আশকোনায় এবং মিরপুরের কল্যাণপুরে পুলিশ বাহিনী জঙ্গি বিরোধী বিশেষ অভিযান সফলভাবে পরিচালনা করে জঙ্গিদের ধরতে সমর্থ হয়েছে। পুলিশ জঙ্গি হামলার মাস্টারমাইন্ড, অস্ত্রদাতা, প্রশিক্ষক এবং আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কাজে তাদের এই সাহসী ভূমিকা এটা জাতি চিরদিন স্মরণ করবে। সুধীমণ্ডলী, আমরা জাতির পিতার অনুষ্ঠিত নীতি ও আদর্শকে ধারণ করে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, বৈদেশিক নীতি ও সম্পর্ক, গ্রামীণ ও নগর অবকাঠামো, ব্যবসা বাণিজ্য, সামাজিক নিরাপত্তা প্রতিটি সেক্টরে আজ কাঙ্ক্ষিত অর্জন করা সম্ভব হয়েছে। স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। আইন শৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা কখনো ব্যয় হিসেবে ধরি না, এটা আমরা মনে করি দেশ ও জাতির কল্যাণে বিনিয়োগ করা। আমাদের সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের বিস্তৃতি দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশেও আজ সমানভাবে বিস্তৃত হয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নের ধারা বর্তমান মেয়াদেও পূর্ণ মাত্রায় অব্যাহত রেখেছি। পরিবর্তনশীল বিশ্ব প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে নিরাপত্তা অপরাধের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নও আমরা পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশ পুলিশের কৌশলগত পরিকল্পনা, অবকাঠামো এবং মানব সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করে কর্মক্ষেত্রে পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। আমরা 2009 সালে সরকার গঠনের পর পুলিশকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ নিয়েছি। তাছাড়াও যখন 96 সালে প্রথম আমি প্রধানমন্ত্রী হই, তখনও এই পুলিশের যে সকল সমস্যা ছিল একে একে সেগুলির সমাধান করে দিয়েছিলাম। সকলকে রেশনের ব্যবস্থা, ঝুঁকি ভাতার ব্যবস্থা থেকে শুরু করে এই রাজারবাগের প্যারেড গ্রাউন্ড, পুলিশের হাসপাতাল, পুলিশের বসবাসের জন্য বহুতলা ভবন, বিভিন্ন পদক্ষেপ আমরা তখন নিয়েছি। এবারে যখন 2009-এ আমরা ক্ষমতা আসি, তখন আবার আমরা পুনরায় পুলিশের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে 739টি ক্যাডার পদ সহ 32,031টি পদ আমরা সৃজন করেছি। দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়, তাই আমরা আরও 50,000 জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। ইতিমধ্যে 41,000 পদ সৃজন করা হয়েছে। আবার বর্ধিত জনবলের সাথে সাথে প্রয়োজনীয় যানবাহন, অস্ত্রাদি এবং অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের বিষয়েও আমাদের বিবেচনায় রয়েছে এবং সে বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত ও সমুন্নত রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ফলে শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে।
এছাড়াও আরও বিশেষায়িত পুলিশ ইউনিট যেমন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, দুটি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও জোরদার করতে আমাদের সরকার বিশেষায়িত ব্যাটালিয়ন গঠনেরও উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এসআই সার্জেন্ট পদকে এসআই অথবা সার্জেন্ট পদকে ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে এবং ইন্সপেক্টর পদকে ২য় শ্রেণীতে ৫ম শ্রেণী নন ক্যাডার পদে উন্নীত করা হয়েছে। জাতির জনপ্রদত্ত আইজিপি র্যাঙ্ক ব্যাজ পুনঃপ্রবর্তন আমরা করেছি। সম্প্রতিকালে আমরা আইজিপির পদকে সিনিয়র সচিব পদে মর্যাদা উন্নীত করে দিয়েছি। আমাদের আইজিপি এখন সিনিয়র সচিব হিসেবে তিনি আজ পদোন্নতি পেয়েছেন। পুলিশ বিভাগের দুটি গ্রেড 2 পদকে গ্রেড 1 পদে উন্নীত করা হয়েছে। এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার সহ সারা দেশে 30টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। কনস্টেবল হতে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ঝুঁকি ভাতা প্রবর্তন করা হয়েছে। পর্যায়ক্রমে এটা আরও বিস্তৃত করা যায় কিনা সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা পুলিশের আবাসন, চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছি, কারণ আবাসন সমস্যাটা একটা ব্যাপক সমস্যা। এ সমস্যা আমরা দূর করছি। তাছাড়া পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিডি পুলিশ হেল্পলাইন নামক অ্যাপ চালু করা হয়েছে। তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়াতে সিআইডিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার এবং সাইবার ক্রাইম ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জাতির পিতার পথ অনুসরণ করে আমরা বাংলাদেশ পুলিশের নারীদের নিয়োগ দিচ্ছি। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের সর্বপ্রথম 1974 সালে নারীদের নিয়োগ প্রদান শুরু করেন। প্রথমবারের মতো 2015 সালে বাংলাদেশ পুলিশে ট্রাফিক সার্জেন্ট হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় পুলিশ সদস্যবৃন্দ, আজ বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে যারা ভূষিত হয়েছে তাদেরকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। এত বিপুল সংখ্যক পদক অতীতে কখনো বিতরণ করা হয়নি। আপনারা এটা পেয়েছেন, আপনারা আপনাদের কাজের দক্ষতা, যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন এবং জনগণকে নিরাপত্তা দিতে পেরেছেন বলেই আজকে এই পুরস্কারে আপনারা ভূষিত হয়েছেন। এই পদক আপনাদের কাজের স্বীকৃতির পাশাপাশি আপনাদেরকে ভবিষ্যতেও আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বিশ্ব আজকে এটা গ্লোবাল ভিলেজ। আমরা এককভাবে আজকে চলি না, আমরা গোটা বিশ্বকে নিয়েই চলি। কাজে সেই ক্ষেত্রে আজকে আমরা যদি বিবেচনা করি, আমাদের পুলিশের কর্মক্ষেত্র, কর্মব্যাপ্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ওই চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি বন্ধ নয়, পুলিশের কাজের ক্ষেত্র আজ বিস্তৃত হয়েছে। সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার, পণ্য চোরাচালান, নারী শিশু পাচার প্রতিরোধ, এমনকি জলজ বনজ সম্পদ ও পরিবেশ সংরক্ষণেও। ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরও জনবান্ধব করতে হবে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে যে কথা বলেছিলেন যে এই দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের পুলিশ বাহিনী স্বাধীন দেশের পুলিশ বাহিনী। কাজেই তাদের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ থাকতে হবে জনসেবা করার মানসিকতা নিয়ে। শান্তিময় নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আমরা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করব। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় বিপন্ন মানুষের প্রতি অকুণ্ঠ চিত্তে সেবার হাত প্রসারিত করতে হবে। শুধু দেশেই নয়, আজকে আমরা আমাদের পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে। শান্তি রক্ষা মিশনে পুলিশ নিজেদের কর্মদক্ষতা, পেশাদারিত্বের পরিচয় প্রদান করে বহির্বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশের নারী সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের পুলিশ সদস্যদের অর্জিত অভিজ্ঞতা দেশের আইন শৃঙ্খলা সহ গণতন্ত্রের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, মানুষের সমস্যার সমাধান করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার এসেছে জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। আমরা সকলের বেতন বাড়িয়েছি প্রায় 123 ভাগের মতো। পাশাপাশি প্রত্যেকের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব আজকে আমরা গ্রহণ করেছি। বিনা পয়সায় আমরা বই বিতরণ করছি। আমরা বৃত্তি উপবৃত্তির ব্যবস্থা করেছি। এমনকি কারোর সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে সেখানেও আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়েছি, যার মাধ্যমে আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি। আমরা জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রেখেছি। পাশাপাশি আমাদের প্রবৃদ্ধি আজকে 7.1 ভাগে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার আমরা 22 ভাগে নামিয়ে এনেছি, যা 47 ভাগ ছিল, সেখান থেকে আজকে 22 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য এই দারিদ্র্যের হার আমরা আরো কমিয়ে আরো অন্তত 7-8 ভাগ আমরা কমাবো, যেন বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলে কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে এ দেশ আমরা পেয়েছি। এই দেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে সবথেকে শান্তিপূর্ণ দেশ। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দারিদ্র্য বিমোচনের যে পদক্ষেপ একেবারে গ্রামের তৃণমূল পর্যায় থেকেই আমরা সেই কার্যকর পদক্ষেপ নিয়েছি বলেই আজকে তার সুফল দেশের প্রতিটি মানুষ পাচ্ছে, মানুষের ভিতরে আত্মবিশ্বাস ফিরে এসেছে। আসুন সকলে মিলে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে চলতে পারে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নত করে নয়, মাথা উঁচু করে বিশ্বসভায় বাংলাদেশ চলবে। সেইভাবেই আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আমি আমাদের পুলিশ বাহিনীকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই এবং পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে পুলিশ সপ্তাহ 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ এখন প্রকাশনা জগতে। দিনরাত সরগরম ছাপাখানাগুলো। নির্ধারিত সময় বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। তবে কর্মী সংকট থাকায় কিছুটা শঙ্কায় প্রকাশকরা। এবার প্রায় 50 লাখ বই ছাপার আশা বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা দোরগোড়ায়। মেলায় লাখ লাখ পাঠকের সমাগম হওয়ায় পুঁজি উঠিয়ে নিতে সৃজনশীল বইয়ের 70% প্রকাশ করা হয় বইমেলা উপলক্ষে। তাই দেশে বইয়ের সবচেয়ে বড় এই মেলাকে সামনে রেখে এখন উৎসবের আমেজ বাংলা একাডেমি, বাংলা বাজার, আরামবাগ সহ রাজধানীর ছোট বড় সব ছাপাখানা। আমরা প্রস্তুতি নিচ্ছি অনেকদিন আগে থেকে, এখনো চলছে। চেষ্টা করি মেলার প্রথম থেকেই সবগুলো নতুন বই মেলায় পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য। প্রায় 130 থেকে 40টা বই প্রকাশিত হবে, তার মধ্যে কবিতা, গল্প, উপন্যাস। সবশেষ বই মেলায় বিক্রি ভালো হওয়ায় এবার অনেক নতুন লেখকের বৈচিত্র্যময় বিষয় বই আনছে ছোট বড় সব প্রকাশনা সংস্থা। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে ফেব্রুয়ারি বইমেলা, আর ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা সবসময় নতুন বই প্রকাশ করি। এবার আমি একসাথে অনেকগুলো নতুন লেখককে বইমেলায় নিয়ে আসছি। বইমেলা যদি ভালো হয় আমার এই উদ্যোগটা সফল হয়ে যাবে। মেলার পরিধি অনেক বাড়ছে এবং গত বছর প্রায় রেকর্ড পরিমাণের সেল টোটাল মেলা ছিল। আশা করতেছি এই বছর আমরা প্রায় দ্বিগুণ বই করতে পারবো।
মেলার সময় ঘনিয়ে আসায় রাত দিন বিরামহীনভাবে চলছে বই ছাপার কাজ। এই মৌসুমে আয় বেশি হওয়ায় খুশি ছাপাখানা ও বই বাঁধায় শ্রমিকরা। তবে মেধাবী প্রকাশনা কর্মীর অভাবে মানসম্মত বই প্রকাশও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর অল্প কিছুদিন বাকি আছে বই মেলা, তো এখন রাত দিন 24 ঘন্টা কাজ করতেছি। কাজ করতে ভালো লাগে, টাকা পয়সা পাচ্ছি। আমাদের এখানে পাদাইখানায় ছাপাখানায় অদক্ষ অশিক্ষিত লোকের মানে সংখ্যা বেশি। শিক্ষিত মানুষ যখন আসে না, এটা ভালো এডিটর যখন আসে না, ভালো মানে গ্রাফিক ডিজাইনার যখন আসে না, তখন মানে কি হচ্ছে বইয়ের উৎপাদন মানটা খারাপ হচ্ছে। গত বই মেলায় প্রায় 3,500 বই ছাপা হয়েছিল, বিক্রি হয়েছিল 40 কোটি টাকার বই। প্রকাশকদের প্রত্যাশা এবার এই সংখ্যা আরো বাড়বে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। মেলার খবরাখবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শিউলি, ইমতিয়াজ, আপনি জানেন যে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ ভাগে চলে এসেছে, আর মাত্র 7 দিন পর শেষ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলার এই আসর। তাই শুরুর দিকে যেমনটা দেখা যেত যে শুধু ছুটির দিনগুলোই ক্রেতা দর্শনার্থী সমাগম বেশি হতো, এখন আর সেই চিত্র নেই। প্রতিদিনই কিন্তু ক্রেতা দর্শনার্থী সমাগম আরো বাড়ছে, যেহেতু আর মেলা শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা দর্শনার্থীরা এই মেলায় আসছেন। তারা তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরছেন, পছন্দের স্টলগুলোতে যাচ্ছেন এবং পছন্দসই পণ্য পেলে তারা সেগুলো কিনছেন। তো যেহেতু আজকে সপ্তাহের 3য় কর্মদিবস, তাই সকালে এই সময়টাতে কিন্তু ভিড় খুব বেশি থাকে না। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেলায় মাঝারি মানের ভিড় রয়েছে এবং যথারীতি কিন্তু কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী, ক্রোকারিজের স্টল সহ অন্যান্য স্টলগুলোতে ভিড় রয়েছে। এছাড়া আপনারা জানেন যে মেলায় কিন্তু বাংলাদেশ প্রায় 21টির মতো দেশ অংশ নিয়েছে এবং মোট 580টি স্টল, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এই মেলায় হাজির হয়েছে এবং দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবং আপনারা জানেন যে মেলাকে কিন্তু একটি বড় ব্র্যান্ডিং এর সুযোগ হিসেবে দেখে, তাই বিভিন্ন ধরনের নতুন পণ্য মেলায় নিয়ে আসা হয়েছে এবং ক্রেতা দর্শনার্থীদেরকে আকৃষ্ট করার জন্য এবং তাদের পণ্যর ব্র্যান্ডিং করার জন্য কিন্তু মেলায় বেশ ছাড়ও রয়েছে। এবং শুরু থেকেই বিভিন্ন ধরনের অফার, মেগা অফার, প্যাকেজ, ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি একটু প্রসাধনী সামগ্রী এবং কসমেটিক্সের স্টলে, এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে ক্রেতারা আছেন এখানে এবং নারী ক্রেতার সাথে সাথে তাদের বাবা বা ভাইরা আছেন। তারা বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিশেষ করে ঘড়ি, চুড়ি, কানের দুল, লিপস্টিক থেকে শুরু করে মেয়েরা যেসব তাদের সাজার জন্য যেসব কসমেটিক্স ইউজ করেন সেগুলো তারা এখান থেকে কিনছেন। এবং আপনারা জানেন যে নারী ক্রেতাদেরই বরাবরই তাদের সাজসজ্জার সামগ্রীর দিকে বেশি ভিড় থাকে, তাই সে কারণে প্রসাধনীর স্টলেই বেশি ভিড় রয়েছে। এছাড়া কিন্তু ফার্নিচার থেকে শুরু করে প্রযুক্তি পণ্য, ইলেকট্রনিক্স সামগ্রী, ঘরসজ্জার জিনিসপত্র থেকে জামা কাপড়, শীত পোশাক সবই কিন্তু বিক্রি হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশীয় বেশ প্রক্রিয়াজাত খাবারের অনেক দোকান আছে, সেই দোকানগুলো কিন্তু বেশ ভিড় রয়েছে। তো মোটামুটি এই সময়টাতে যেহেতু বাণিজ্য মেলা এখন শেষের দিকে, তাই বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থী সমাগম বাড়ছে এবং আজকে সরকারি ছুটির দিন না হলেও মোটামুটি ক্রেতাদের ভিড় রয়েছে। এবং তবে বিকেল থেকে ভিড়টা আরো বেশি বাড়ে এবং বিক্রেতারা আশা করছেন যে মেলার শেষ হওয়ার আগে এই ভিড় আরো বেশি বাড়বে। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে এখনকার মধ্যে সর্বশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিনের খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজিরা শিউলি। চলে যাচ্ছি পরের খবরে। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সকাল থেকে খুলনার খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। ধর্মঘটে ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব পণ্যবাহী পরিবহন বন্ধ রয়েছে। এতে জ্বালানি তেল সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ রয়েছে। গত 21 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সারের চাহিদার সিংহভাগই সিরাজগঞ্জের বাঘাবাড়ির অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। কিন্তু নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চলের প্রধান এ নৌবন্দর।
এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। অবশ্য কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে দ্রুতই সমাধান করা হবে বন্দরের সমস্যা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল ও সারের চাহিদা 90% বাগাবাড়ি রিফাইন অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরের বিভিন্ন জেলায়। কিন্তু নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের কার্যক্রম। শেড না থাকার কারণে খোলা আকাশের নিচে সারের বস্তা রাখা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে সারের গুণগত মান। বাঁশ ভেঙে যায়, আবার কাঠ ভেঙে যায়। এবার সুবিধা আমার তো জেটি হইতে আমাদের সুবিধা হইতো। ডাম্পিং এর জায়গাও ভালো না, নিচে বৃষ্টির বাদলে ভিজে যায়। লক্ষ লক্ষ টন সার এখানে আসে, সেই সারগুলো আমরা সঠিকভাবে নিরাপদভাবে আমরা রাখতে পারছি না। যদি শেড থাকে তাহলে একটু সুবিধা হতো, মালগুলো ড্যামেজ হতো না, মালের নিরাপত্তা থাকতো। স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা দরকার হলেও বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। আপের থেকে একটা জাহাজ ডাউনে নামবে, ডাউনের থেকে আপের দিকে উঠবে, এরকমের জায়গা নেই। সংকীর্ণ, খুবই সংকীর্ণ। ওইসব জায়গায় দুর্ঘটনা ঘটে অনেক সময়। পদ্মা থেকে মাল কেটে এই জায়গায় হাফ পার্সেন্ট মাল কেটে অল্প মাল নিয়ে আসতে হয়, খরচটা বেশি পড়ে যায়। অবশ্য বাঘাবাড়ি বন্দরের এই কর্মকর্তা আশ্বাস দিলেন সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এই নদীবর্তী দ্বিতীয় সারি থেকে প্রথম সারি নদী বন্দরে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীর আন্তরিক একটা প্রচেষ্টা রয়েছে। আমরা আশা করছি যে অতি দ্রুত যে সমস্যাগুলো রয়েছে, জেটির সংকট বা অন্যান্য সেগুলো সমাধান হবে। দেশের উত্তরের 16 জেলার রাসায়নিক সার, জ্বালানি তেল ও কয়লা নৌপথে আসে এই বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2020 সালের মধ্যে দেশের পুঁজিবাজার শক্তিশালী অবস্থানে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমাদের বৃদ্ধি 6% নিচে হয় নাই, এরকম রেকর্ড খুব কম দেশেরই আছে। এবং আমার বিশ্বাস আমরা যেভাবে চলছি, আরো যদি কিছু পরিবর্তন আমরা করতে পারি, তাহলে এই দশকেই 2020 সালের মধ্যেই আমাদের অনেকগুলো নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। যেমন আমি বিশ্বাস করি 2020 সালের মধ্যে আমাদের এখানে একটা শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে, যেখান থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে দেশের কয়েকটি স্থানে রেললাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহারকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকালে রাজধানী কমলাপুর রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে তিনি কথা জানান। অনুষ্ঠানে রেলের অতিরিক্ত মহাপরিচালক জানান, স্লিপারে বাঁশ সহায়ক কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কয়েকদিন ধরেই লালমনিরহাট ও মৌলভীবাজারে রেল লাইনের ব্রিজগুলোর স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা না বললেও সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেলমন্ত্রী। রেলের ক্ষতিগ্রস্ত স্লিপার পুনর্নির্মাণ না করে বাঁশ ব্যবহারকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা দিলেন অতিরিক্ত মহাপরিচালক ও মন্ত্রী। স্টিলের পাত দেওয়ার কথা, কিন্তু যেহেতু ওটা দেওয়ার পরে চুরি হয়ে যায়, ফ্রিকোয়েন্টলি চুরি হয়, সেই জন্য আমরা এখানে বাঁশের ফালি অথবা অন্য কোনো ইয়ে দিয়ে আমরা এটাকে জাস্ট এটা আটকে রাখি। এটা কিন্তু কোনো রেলের কোনো লোড বহন করে না, এটা স্ট্রাকচারের অংশও না, এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবেই যৌক্তিক, শতভাগ যৌক্তিক। রেলের কাঠামোগত কোনো অংশ না হলেও শুধু সহায়ক হিসেবে দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। বাঁশের দ্বারা কোনো ট্রেন চলে না, আমাদের এটাকে শুধু সহায়ক হিসেবে, যাতে সহায়ক হিসেবে দেওয়া হয়েছে। আজকে আপনারা পত্রিকায় দেখবেন একদম ক্লিয়ারভাবে আমরা এই ব্যাপারে সমগ্র জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে আমরা বিভিন্ন পত্রিকায় জানিয়ে দিয়েছি। এ সময় মন্ত্রী জানান, 2018 সালের মধ্যে দেশের সব ট্রেনে নতুন কোচ সংযোজন করা হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। যে কোনো পর্যায়ের বিনিয়োগকারীকে দ্রুত সময়ে প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে এজ অব ডুইং বিজনেস সংক্রান্ত জাতীয় কমিটি গঠিত হয়েছে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা।
বিডা চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ছাড়াও কমিটিতে রয়েছেন সরকারের 18টি মন্ত্রণালয় ও নির্বাহী বিভাগের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 1 ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎ সংযোগ, জমি ক্রয় ও নিবন্ধন ছাড়াও বিদ্যমান 10টি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান জানান, বিশ্বব্যাংকের ডুয়েল বিজনেস সূচকে শিগগিরই বড় ধরনের উন্নতি হবে বাংলাদেশের। কত ধরনের ট্যাক্স এই সরকারের মুখ্য এসডিজি রিপোর্টে গ্লোবাল একটি টার্গেট আছে, সেটা হলো 2030 সালে এসডিজি কোঅর্ডিনেট টাইম। বাণিজ্য মেলায় শিশুদের জন্য বেঙ্গল প্লাস্টিক আয়োজন করেছে বেন10 লাইভ শো। আগামী সোমবার পর্যন্ত মেলায় এই শোর আয়োজন থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। রোব ও সোমবার দুপুর 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মোট 3টি শো আয়োজন করবে আয়োজকরা। এখানে কার্টুন চরিত্র বেন10 শিশুদের আনন্দ দিতে নাচ পরিবেশন করে। মূলত শিশুদের বিনোদন করতেই এই শোয়ের আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গত বছরে ব্যাংকের সার্বিক আর্থিক ফলাফল বিশ্লেষণ ও নতুন বছরের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হায়দার আলী মিয়া। কিছু করার নাই, ব্যাংক আপনার জন্য অপরিহার্য, নতুন পলিসি ইন্ট্রোডিউস। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রেখেই লাভের হিসাব করছে বাংলাদেশ বিমান। যথার্থতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের, পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রীর। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফার দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট। জ্বালানি তেল সহ প্রয়োজনীয় পণ্য পরিবহন বন্ধ। 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ প্রকাশনা জগতে। নির্ধারিত সময় বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কর্মী সংকট থাকায় কিছুটা শঙ্কায় প্রকাশকরা। কার্যক্রম শুরুর 2 মাসের মধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। যাত্রী সেবা নিশ্চিতে দ্রুত নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। এবং নাব্য সংকট, পর্যাপ্ত জেটি আর শেডের অভাবে বিপর্যয়ের মুখে উত্তরাঞ্চলের বাঘাবাড়ি নৌবন্দর। নষ্ট হচ্ছে সার, ব্যাহত হচ্ছে তেল সরবরাহ। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।